শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। তবে হঠাৎ করে করোনার প্রাদুর্ভাব বেড়ে যায়, তোমাদের জন্য আমার একটাই কথা থাকবে যে তোমরা যখনই ঘরে থেকে বের হবে অবশ্যই মাস্ক পরবে। আজ আমি তোমাদের জন্য পদার্থবিজ্ঞান থেকে গতির অধ্যায়ের একটা সৃজনশীল প্রশ্ন নিয়ে এসেছি। প্রশ্নটা আমরা ইতিমধ্যে বোর্ডে লিখেছি, তোমরা সবাই একটু দেখো। কি লিখেছি? 20 মিটার পার সেকেন্ড আদিবেগে একটি ক্রিকেট বলকে মুকুল খাড়া উপরের দিকে ছুড়ে দিল। একই সময়ে 30 মিটার দূর থেকে নিশান 6 মিটার পার সেকেন্ড সমবেগে এসে বল ধরার চেষ্টা করলো। এটা হচ্ছে উদ্দীপক। এই উদ্দীপকের আলোকে আমরা 4টে প্রশ্ন সেট করেছি, ক, খ, গ এবং ঘ। যেহেতু এটা ফিজিক্সের প্রশ্ন, অ্যাকচুয়ালি ক নাম্বারটা জ্ঞানমূলক আর বাকিগুলো সবই একরকম প্রয়োগমূলক প্রশ্নই। তো আমরা ক নাম্বারটা কি প্রশ্ন দেখো, পিচ কাকে বলে? ক নাম্বার প্রশ্ন লিখছি ক্ষমতা একটি লব্ধ রাশি ব্যাখ্যা করো। গ নাম্বার প্রশ্নটা লিখেছি বলটি সর্বোচ্চ কত উচ্চতায় উঠেছিল। ঘ নাম্বার প্রশ্নটা লিখেছি নিশানের পক্ষে বলটি মাটিতে ধরা সম্ভব কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তোমরা প্রশ্নটা সবাই খাতায় লিখে নেবে, এরপর আমি এর সমাধান করে দেব। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, আমরা ক এবং খ নম্বর প্রশ্নটার সমাধান দেখো বোর্ডে লিখেছি, তোমরা সবাই একটু দেখো। আমাদের ক নম্বর প্রশ্নটা ছিল পিচ কাকে বলে। যদিও এটা বইয়ের সংখ্যাটা দেওয়া আছে, তারপরে তোমাদের জন্য আমি এটা আবার লিখে দিয়েছি। সংখ্যাটা হচ্ছে স্ক্রুগজের টুপি একবার ঘোরালে এর যতটুকু সরণ ঘটে এবং রৈখিক স্কেল বরাবর যে দৈর্ঘ্য এটি অতিক্রম করে তাকে পিচ বলে। তারপরে আমরা পিচ কাকে বলে ইতিমধ্যে সেটা জানতে পেরেছি। এরপরে দেখো আমাদের খ নম্বর প্রশ্ন ছিল ক্ষমতা একটি লব্ধ রাশি, সেটা ব্যাখ্যা করো। তাহলে আমরা কি লিখতে দেখো, যে সকল রাশি মৌলিক রাশির উপর নির্ভর করে বা মৌলিক রাশি থেকে লাভ করা যায় তাকে লব্ধ রাশি বলে। তাহলে আমরা আগে এটাকে প্রমাণ করে দেখবো যে মৌলিক রাশি, এই রাশির ক্ষমতা থেকে আমরা কতগুলো মৌলিক রাশি পেতে পারি। তাহলে দেখো আমরা এটা কিভাবে শুরু করেছি। আমরা জানি ক্ষমতা ইকুয়াল টু কাজ বাই সময়, এটা সূত্র। এরপরে আমরা কাজের সূত্রটা হচ্ছে বল গুণ সরণ। নিচে দেখো সময় আছে, আমরা সময় পেয়েছি। এরপরে আবার বলের সূত্র ভর গুণ ত্বরণ, এর পাশে একটা সরণ আছে, আমরা সরণ লিখেছি, নিচে হচ্ছে সময় আছে, সময় লিখেছি। এরপরে দেখো আমরা ভর, এই যে ভরটা ভর লিখেছি। আবার ত্বরণের সূত্র, ত্বরণের সূত্র হচ্ছে বেগ বাই সময়, তার সাথে আবার আমরা লিখেছি হচ্ছে গুণ সরণ। ও দেখো একটু আমরা একটু ভুল লিখে ফেলছি, এর নিচে আবার একটা সময় হবে। এখানে আমরা দেখো এটা আমরা কি লিখেছি, ত্বরণের সূত্র। ত্বরণের সূত্র হচ্ছে বেগ বাই সময়, তার সাথে গুণ আছে সরণ, এর নিচে আবার একটা কি আছে সময়। তারপরে আমরা কি কাজ করেছি দেখো, ভর ভর লিখেছি, গুণ আবার বেগের সূত্র। বেগের সূত্র যে সরণ বাই সময়, তার নিচে আরেকটা সময় আছে, আর এই সময়টা হচ্ছে একেবারে নিচে যে সময়টা ভাগ আকারে ছিল সেটা, তার পাশে গুণ আছে আবার একটা সরণ। এরপরে দেখো তাহলে উপরে আমাদের সরণ আছে কয়টা দেখো, একটা দুইটা। তাহলে আমরা লিখেছি ভর গুণ সরণ স্কয়ার। আবার এইখানে পেয়েছি দুইটা সময়, সময় আর সময় গুণ করলে সময় স্কয়ার। তার নিচে আবার আমাদের আরেকটা সরণ আছে, সময় আছে। এখন দেখো আমরা তাহলে কি লিখতে পারি, ভর গুণ সরণ স্কয়ার। এই সরণ স্কয়ার এটাকে যদি আমরা উল্টিয়ে দেই, যেহেতু এই সময়টা ভাগ আকারে আছে, আমরা গুণ করে যদি উল্টায় দেই তাহলে এই সময়টা এর সাথে গুণ হয়ে আমাদের সময় কিউব হয়। তাহলে দেখা যাচ্ছে ভর সরণ এবং সময় সবাই মৌলিক রাশি, এবং এটা আমরা ক্ষমতা থেকেই প্রাপ্ত করেছি। সুতরাং দেখা যাচ্ছে যে ক্ষমতা একটি লব্ধ রাশি। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। হ্যাঁ দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা গ নাম্বার প্রশ্নটার সমাধান করেছি। গ নাম্বার আমাদের প্রশ্নটা ছিল যে বলটি সর্বোচ্চ কত উচ্চতায় উঠেছিল। তারপরে আমরা সেই মানটা বের করেছি। দেখো এইখানে আমাদের কি কি দেওয়া ছিল, আমাদের উচ্চতাটা বের করতে হবে, আর ত্বরণ, শেষ বেগ এবং এই দুটো জিনিস আমাদের দেওয়া ছিল, আদি বেগ, শেষ বেগ এবং ত্বরণ। তারপরে আমরা কি সূত্রটা লিখেছি দেখো সবাই, v স্কয়ার = u স্কয়ার + 2gh। gh কেন লিখলাম, কারণ এইখানে
আমাদের অভিকর্ষ ত্বরণের একটা সম্পর্ক আছে, যার কারণে আমরা জি লিখেছি। অনেক সময় ত্বরণ, শুধু ত্বরণ হলে আমরা এ লিখবো, সরণ এই ধরনের কিছু হলে এস লিখবো, কিন্তু এখানে যেহেতু উচ্চতার কথা বলেছে এই জন্য আমরা এইচ লিখেছি। তাহলে দেখো এটা আমরা সূত্রটা লিখেছি। এরপর আমাদের উদ্দীপকে যা যা ছিল সেটা লিখেছি। দেখো খাড়া উপরের দিকে উচ্চতা এইচ, এটার মান হচ্ছে হোয়াট, মানে এটার মান আমাদেরকে বের করতে হবে। এরপরে দেখো আদিবেগ ইউ, ইউ হচ্ছে আদিবেগ। আমরা গত ক্লাসেও বলেছিলাম আদিবেগকে ইউ দিয়ে প্রকাশ করা হয়। এটার মান আমাদের উদ্দীপকে দেওয়া আছে 20 মিটার পার সেকেন্ড। অভিকর্ষ ত্বরণ জি, দেখো আমরা এখানে কিন্তু মাইনাস চিহ্ন দিয়েছি, 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। অভিকর্ষ ত্বরণের মান হচ্ছে কনস্ট্যান্ট, মানে এটা সব সময় একই থাকবে, ধ্রুবক। তো সেই মানটা আমরা এই অঙ্কটার ক্ষেত্রে মাইনাস দিয়েছি, -9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। কেন মাইনাসটা দিয়েছি দেখো, এখানে গতি অভিকর্ষ ত্বরণের বিরুদ্ধে বলে ঋণাত্মক হয়েছে, মানে মাইনাস হয়েছে। কেন বিরুদ্ধে? কারণ দেখো আমরা বলটা কিন্তু নিচের দিকে দেয়নি, খাড়া আমাদের উদ্দীপকে ছিল বলটা খাড়া উপরের দিকে এসে ছুঁড়ে মেরেছে, যার কারণে এটা অভিকর্ষ ত্বরণের বিরুদ্ধে। এই জন্য আমরা এই মানটা দিয়েছি মাইনাস। এরপর আমরা লিখছি শেষ বেগ। শেষ বেগকে প্রকাশ করা হয় ভি দ্বারা। তাহলে শেষ বেগকে প্রকাশ করা হয় ভি দ্বারা, মানে ভির মান হচ্ছে এখানে 0, শেষে কোনো বেগ ছিল না, এই জন্য এটা 0। এটা আবার কেন আমরা 0 দিলাম দেখো, কারণ সর্বোচ্চ উচ্চতায় বেগ সবসময় 0, সর্বোচ্চ উচ্চতায় বেগ সবসময় 0 হয়, এই জন্য আমরা শেষ বেগের মান দিয়েছি ভি। এখন আমরা এই সূত্রটা লিখলাম, মানগুলো অ্যাপ্লাই করেছি। দেখো ভি এর মান 0, মানে 0 স্কয়ার, ইউ এর মান 20 স্কয়ার প্লাস 2, জি এর মান -9.8, এইচ এর মানটা আমাদেরকে বের করতে হবে। এরপর আমরা ক্যালকুলেশনটা দেখো, এটা প্লাসে মাইনাসে এখানে মাইনাস হয়েছে। এরপর আমরা যদি এইচ এর মানটা বের করব, এই এইচ অংশটাকে আমরা এই পাশে নিয়ে আসছি আর 20টা এই পাশে আছে। এখন দেখো এই 2 দ্বারা আমরা এটাকে ভাগ করে পাইছি 10 স্কয়ার, তাহলে ভাগ করলে 10 স্কয়ার মানে হচ্ছে 100। এটাকে যদি আমরা 9.8 দ্বারা ভাগ করি আমাদের রেজাল্টটা আসবে 20.39 মিটার। মিটার কেন? কারণ উচ্চতা অর্থাৎ এইচ এর এককটা হচ্ছে মিটার, দূরত্বের একক হচ্ছে মিটার। সুতরাং বলটি সর্বোচ্চ 20.39 উচ্চতায় উঠেছিল, 39 মিটার। আমাদের এখানে অবশ্যই আমরা মিটারটা লিখে, তোমরা সবাই লেখো, এটা হবে মিটার, মানে একক, এককটা হচ্ছে মিটার, এত উচ্চতায় উঠেছিল। তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই হয়তো বুঝতে পেরেছো। আমরা এরপরে ঘ নম্বর সমাধানটা করে দেবো, সবাই দেখো। হ্যাঁ দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা ঘ নম্বর প্রশ্নটা এরকম ছিল। ঘ নম্বর প্রশ্নটা তোমরা হয়তো খাতায় সবাই লিখে নিয়েছো, আমি তোমাদেরকে বলছি। ঘ নম্বর প্রশ্নটা ছিল, নিশানের পক্ষে বলটি মাটিতে পড়ার পূর্বে ধরা সম্ভব ছিল কিনা সেটা গাণিতিকভাবে বিশ্লেষণ কর। তাহলে আমরা কি করছি দেখো, বলটি নিক্ষেপের স্থানে পৌঁছাতে নিশানের প্রয়োজনীয় সময়টা আমরা আগে বের করেছি। তাহলে আমরা জানি সমবেগের ক্ষেত্রে আমাদের প্রশ্নের কিন্তু উল্লেখ ছিল, তোমরা প্রশ্নটাকে সবাই লিখে নিয়েছো, সেখানে কিন্তু উল্লেখ ছিল সমবেগে। তাহলে সমবেগের ক্ষেত্রে সরণকে এস দ্বারা প্রকাশ করা হয়, সরণ এস ইকুয়াল টু ভিটি। তাহলে আমরা যেহেতু এখানে সময় বের করব, তাহলে সময়ের মানটা হচ্ছে টি, টিটাকে আমরা এই পাশে নিয়ে আসি এস বাই ভি। এস এর মানটা, সরণের মানটা কিন্তু আমাদের উদ্দীপকে দেওয়া ছিল 30 মিটার পার সেকেন্ড, আর এটা বেগের মানটা দেওয়া ছিল 6, এটা আমাদের উদ্দীপকে দেওয়া আছে। তাহলে সেই ক্ষেত্রে আমরা পেয়েছি 5 সেকেন্ড। কেন সেকেন্ড? কারণ সময়ের একক হচ্ছে সেকেন্ড। তাহলে এটা আমরা যে 5 সেকেন্ডটা বের করলাম, এটা কি? বলটি নিক্ষেপের পরে মাটিতে ফিরে আসতে প্রয়োজনীয় সময়, সে প্রয়োজনীয় সময়টা হচ্ছে 5 সেকেন্ড। এখন আমরা দেখব যে নিশান কি 5 সেকেন্ড আগে না 5 সেকেন্ড পরে ওখানে যে পৌঁছেছিল, তার উপর নির্ভর করবে আমাদেরকে বলটা ধরার ব্যাপারটা। তাহলে আমরা এখন দেখো একই সূত্রটা লিখেছি, h = ut + ½ gt²। তাহলে এখানে আবার সেই একই কথা, g হচ্ছে এখানে অভিকর্ষ ত্বরণ। বলটি মাটিতে ফিরে আসলে h = 0 হবে। কেন? কারণ ও যদি মাটিতে পড়ে যায় তাহলে তার কোনো উচ্চতা থাকবে না, সেই ক্ষেত্রে উচ্চতার মান হয়ে যাবে 0। এখন দেখো এই ক্ষেত্রে আমরা মানটা কিভাবে বের করেছি। আমাদের u এর মান হচ্ছে 20, t তো t আছে, h এর মান 0, g এর মান হচ্ছে g এর মান -9.8 t²।
এখন আমরা দেখো এই যে প্লাসে মাইনাসে এখানে মাইনাস হয়েছে আর যা ছিল আমরা সেটাই লিখেছি। এরপরে দেখো 0 = 20t এই 2 দিয়ে যদি আমরা 9.8 কে ভাগ করি তাহলে আমরা পাই 4.9t²। এরপর আমরা কি করেছি এই দুটো অংশ থেকে টিটাকে কমন নিয়েছি, তাই 20 - 4.9t এটাকে আমরা লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসি আর রাইট হ্যান্ড সাইডে আমরা 0 লিখেছি। তাহলে দেখো এখানে হয় t = 0 অথবা এটা = 0। তাহলে সময় এখানে is not equal to 0, সময়ের মান কখনো এখানে 0 হবে না। তাহলে আমরা এই জন্য লিখেছি কি is not equal to 0, মানে এটা অসম্ভব। তাহলে বাকি এটা equal to 0 হবে। তাহলে কি লিখেছি 20 - 4.9t = 0। তাহলে এটা আমরা এই পাশে লেফট হ্যান্ড সাইডে রেখে 20 টাকে নিয়ে এসেছি রাইট হ্যান্ড সাইডে। এখন আমাদের উভয় পক্ষ থেকে মাইনাস মাইনাস কেটে যায়, তাহলে 4.9t = 20, t = 20 সাথে 4.9 দ্বারা ভাগ। তাহলে আমরা 20 কে যদি 4.9 দ্বারা ভাগ করি তাহলে আমাদের আসে দেখো 4.082 সেকেন্ড। সেকেন্ড কেন? কারণ আমাদের সময়টা হচ্ছে t, t এর এককটা হচ্ছে সেকেন্ড। আমরা কি কথাটা লিখেছি সবাই দেখো, যেহেতু নিশানের পৌঁছানোর সময় ছিল 5 সেকেন্ড, আমরা তো আগেই বের করেছিলাম নিশানের পৌঁছানোর সময় ছিল 5 সেকেন্ড, আর আমরা তাই নিশানের পৌঁছানোর পূর্বে বলটি মাটিতে পড়বে। কেন? কারণ নিশান পৌঁছেছে 5 সেকেন্ডে আর বলটি পড়ে গেছে উপর থেকে 4.08, মানে 4 সেকেন্ড থেকে একটু বেশি টাইমের মধ্যে বলটি মাটিতে পড়ে গেছে, কিন্তু নিশান পৌঁছেছে 5 সেকেন্ডে, তার মানে বলটি আগে পড়ে গেছে। তো যেহেতু বলটি আগে পড়ে গেছে তাই নিশানের পক্ষে বলটি ধরা সম্ভব হয় নাই। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই পুরো সৃজনশীলটা বুঝতে পেরেছো। তারপরেও কোনো সমস্যা থাকলে আমরা আবারও এটা নিয়ে আলোচনা করব। তবে তোমাদের জন্য আমার একটাই কথা, যে পদার্থবিজ্ঞানে যে গাণিতিক সমস্যাগুলো আছে এগুলো সমাধান করার জন্য অবশ্যই অবশ্যই তোমাদেরকে সূত্রগুলো যে কোনোভাবেই হোক আয়ত্ত করতে হবে। সূত্র ছাড়া কোনো গাণিতিক সমস্যার সমাধান করা সম্ভব না। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের সবাই সুস্থতা কামনা করে শেষ করছি। ধন্যবাদ সবাই।